নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ডাব্লিউবি মিসলেনিয়াস প্র্যাকটিসের নিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন যেটা আমরা আলোচনা করব, 25টা সেট আছে কোশ্চেনের। প্রথম প্রশ্ন হচ্ছে, জুপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটনকে কি বলা হয়? উৎপাদক, প্রাথমিক খাদক, জারক না বিয়োজক? এটা হবে সঠিক উত্তর কি? প্রাথমিক খাদক। জুপ্ল্যাঙ্কটনকে প্রাথমিক খাদক বলা হয়। আচ্ছা, জুপ্ল্যাঙ্কটনটা কি অ্যাকচুয়ালি? না, যখন আমাদের এই বিভিন্ন ওয়াটার বডিতে যে ভাসমান আণুবীক্ষণিক প্রাণীদের, যে সমস্ত প্রাণীরা থাকে তাদেরকে বলা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। এরা নিজেরা খাবার তৈরি করতে পারে না, যেমন আমরা মানুষেরা খাবার তৈরি করতে পারে না, যেমন উদ্ভিদ জগতের সাহায্য নিয়ে থাকি, সেই রকম এরাও জলজ বাস্তুতন্ত্রের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাসমান আণুবীক্ষণিক প্রাণীদের জুপ্ল্যাঙ্কটন বলা হয়। এরা বেঁচে থাকার জন্য ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদকণা খেয়ে থাকে, এবং এই যে খাদ্যকণাগুলো খেয়ে খাদ্য শৃঙ্খলার একটা ইকোসিস্টেমটাকে বজায় রাখে, এবং তার জন্য এরা হয় প্রাথমিক খাদক। তার কারণ প্রাথমিক খাদকরাই শুধুমাত্র উদ্ভিদকণা খেয়ে থাকে। আচ্ছা, ফাইটোপ্ল্যাঙ্কটন কাদেরকে বলা হলো? না, এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো যে জলজ বাস্তুতন্ত্রের উৎপাদকেরা। যেমন আমরা বিভিন্ন পুকুরে দেখতে পাই সবুজ শৈবাল বা এরকম কিছু। এরা কি করে? এরা এরা খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে, এবং এই খাদ্যগুলোকে জুপ্ল্যাঙ্কটন বা প্রাথমিক খাদক এরা খেয়ে বেঁচে থাকে। কিছু জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ হলো ড্যাফনিয়া, সাইক্লোপাস এবং বিভিন্ন জলজ লার্ভা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ওজন দিবস পালিত হয় কোন তারিখে? এটা হবে কি? 16ই ডিসেম্বর তারিখে। 16ই ডিসেম্বর বিশ্ব ওজন দিবস। আচ্ছা, ওজন 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 কোথায় থাকে? কোন বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন থাকে? না, ওজন থাকে অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। আচ্ছা, এই ওজন লেয়ারটার কাজ কি? এই ওজন লেয়ারটার কাজ হচ্ছে ইউভি রশ্মি, সরাসরি যে সমস্ত ইউভি রশ্মি, আমাদের সূর্য থেকে আগত ইউভি রশ্মি, যেগুলো আমাদের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং খুব ক্ষতিকারক, সেই হার্মফুল রেগুলোকে ওজন স্তর কী করে? পৃথিবী থেকে সরাসরি পৃথিবীতে আসতে বাধা দেয়, এভাবে প্রাণীকুলকে রক্ষা করে। আর এই ওজোন স্তরের ক্ষয়রোধ ও সুরক্ষার স্বার্থে 1987 সালে 16ই সেপ্টেম্বর মন্ট্রিয়ল প্রোটোকল, এইটাও কোশ্চেন আছে যে মন্ট্রিয়ল প্রোটোকলে কখন হয়েছিল? 1987 সালে 16ই সেপ্টেম্বর। এই সময় মন্ট্রিয়ল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল, যেখানে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ওজোন স্তর সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে প্রতি বছর 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমরা এর প্রসঙ্গে যেমন আমরা এখানে কি করব, একটু লিঙ্ক আপ ইউজ করব জিকেটাকে সরবরাহ করার জন্য। তো এই ওজোন স্তর থেকে আমরা যদি মনে রাখতে চাই, ওজোন স্তর থেকে, এই ওজোন স্তর থাকে কোথায় বললাম? স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে আমাদের কটা স্তর আছে বায়ুমণ্ডলে? 5টা স্তর আছে, ম্যাক্সিমাম 5টা আমরা সচরাচর জানি। হ্যাঁ, তা আরেকটা থাকে, আমি বলে দিচ্ছি। তা প্রথম স্তর কোনটা, যেটা আমাদের পৃথিবীর পৃষ্ঠে থাকে? না, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপরে যেটা, তার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, তো আমাদের অনেক সময় কোশ্চেন আছে যে প্রথম আমাদের ভূমণ্ডলের প্রথম স্তর কোনটি? না, প্রাথমিক স্তর কোনটি? সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারটা সব থেকে, যেহেতু উপর থেকে নিচে আছে এবং সব থেকে বেশি কোণা বায়ুমণ্ডলের কোণায় ট্রোপোস্ফিয়ারে থাকে, তাই এইটাকে বলা হয় ঘনমণ্ডল। এটাকে বলা হয় ঘনমণ্ডল, এবং সমস্ত ঝড়, বৃষ্টি, তুষারপাত, বজ্রপাত সমস্ত কিছু এখানে হয়, তাই এটাকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল। আচ্ছা, ট্রোপোস্ফিয়ারকে বলা হলো ঘনমণ্ডল এবং ক্ষুব্ধমণ্ডল, এই দুটি। আচ্ছা, এই এই ট্রোপোস্ফিয়ারে আমাদের সমস্ত যে মাউন্টেন সমস্ত কিছু আছে, এবং এখানেই এরোপ্লেন যাওয়া আসা করে। এর পরবর্তী যে স্তর সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়, এই স্ট্র্যাটোস্ফিয়ারেতে আমাদের থাকে ওজোন স্তর। ওজোন স্তর, তার জন্য এটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এই যে
ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এই দুটোর মধ্যবর্তী পর্যায়টাকে ট্রোপোপজ বলে। আচ্ছা, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী কি না মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারে আমাদের কি হয় না এটা সবথেকে শীতলতম স্তর, এটা সবথেকে শীতলতম স্তর। আচ্ছা, এর পরবর্তী যে স্তরটা সেটা হলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এখানে আমরা মরুজ্যোতি লক্ষ্য করে থাকি, এছাড়া বেতার তরঙ্গ এই থার্মোস্ফিয়ারে পাওয়া যায়। এর পরবর্তী যে স্তর সেটা হলো এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ, তারপরে পাতলা, এবং এখানকার বায়ুস্তর সব থেকে পাতলা। এছাড়া হিলিয়াম আর হাইড্রোজেন, এই পরীক্ষায় এই কোশ্চেনটাও আসে যে হিলিয়াম আর হাইড্রোজেন আমাদের কোথায়, কোন স্তরে দেখতে পাওয়া যায় সর্বাধিক, না এই এক্সোস্ফিয়ারে। আচ্ছা, এই এক্সোস্ফিয়ারের বাইরে আরেকটা স্তর থাকে যেটা আমরা বলি যে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেট থেকে ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, এরপর পরবর্তী কোশ্চেন, ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন কে? রাজীব গান্ধী। কেন? 1948 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী মাত্র 40 বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। তবে মনে রাখার বিষয় হলো প্রবীণতম প্রধানমন্ত্রী, মানে সব থেকে প্রবীণ, ওল্ড, তিনি কে ছিলেন? মোরারজি দেশাই ছিলেন। 81 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। আচ্ছা, আরেকটা মনে রাখার বিষয়, প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, এবং তিনি সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই রেকর্ড ভেঙে দিলেন। পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? না তামিলনাড়ুতে। বিবেকানন্দ রক মেমোরিয়াল তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, একটু দেখে নিই। বিবেকানন্দ রক মেমোরিয়াল ভারতের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত একটা বিখ্যাত স্মৃতিসৌধ। 1992 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর এই শিলাখণ্ডে বসে 3 দিন ধরে গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তার জন্য এখানে এই মেমোরিয়াল তৈরি হয়েছে। এই সৌধ প্রতিষ্ঠা 1970 সালে স্বামী চিদভবানন্দ একনাথ রানাডের উদ্যোগে এই সৌধটি প্রতিষ্ঠা করে। আচ্ছা, কন্যাকুমারী এটা কি না, এটি এমন একটি স্থান যা ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরে মিলিত হয়েছে। আচ্ছা, এই কন্যাকুমারী থেকে আমাদের প্রশ্ন আসে, কিছু জিনিস জেনে নেওয়া ভালো, যে ভারতীয় ভূভাগের দক্ষিণতম বিন্দু হচ্ছে এই কন্যাকুমারী। আচ্ছা, ভারতের তাহলে উত্তরতম বিন্দু কোনটা? না ইন্দিরাকোল, যা লে লাদাখে অবস্থিত। আচ্ছা, তাহলে ভূভাগের উত্তরতম বিন্দু ইন্দিরাকোল, দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। তাহলে যদি এই আরেকটা প্রশ্ন আছে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা, না সেটা হবে গ্রেট নিকোবরের ইন্দিরা পয়েন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আদিশিলা কোনটি? অবশ্যই আদিশিলা কোনটি হবে? আগ্নেয় শিলা। পাললিক শিলা অনেকে ভুল করে, কিন্তু সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা। কেন এটি আদিশিলা? তার কারণ হলো পৃথিবীর সৃষ্টির প্রাক্কালে উত্তপ্ত গলিত ম্যাগমা লাভা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সর্বপ্রথম এই শিলা তৈরি করেছিল, তাই একে এই আগ্নেয় শিলা বলে। এবং এই শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল, তাই একে আদিশিলা বা প্রাথমিক শিলা বলা হয়। আচ্ছা, এই ধরনের এই আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা হয়। আচ্ছা, ব্যাসল্ট হলো বহিস্থ আগ্নেয় শিলা আর গ্রানাইট হলো অন্তস্থ আগ্নেয় শিলা। এই শিলা খুব কঠিন
এবং এর মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। তার কারণ স্বাভাবিক, জীবাশ্ম তো এখানে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে লাভাতে অতিরিক্ত টেম্পারেচারেতে, তাই এখানে জীবাশ্ম দেখতে পাওয়া যায় না। তবে জীবাশ্ম দেখতে পাওয়া যায় কোন শিলাতে, সেটা হবে পাললিক শিলায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যুক্তিসম্মত কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না? যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। সঠিক উত্তর কি? 22 নম্বর ধারা। 22 নম্বর ধারা কেন? ভারতে সংবিধানে 22 নম্বর ধারা মৌলিক অধিকারের অংশ হিসাবে গ্রেপ্তার এবং আটক সংক্রান্ত বিষয়ে সুরক্ষা দেয়। এই ধারা অনুসারে যে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হতে হবে বা করতে হবে। আচ্ছা, এখান থেকে মনে রাখার বিষয় যে ধারা 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা দেয়, রাইট টু লাইফ। আর ধারা 20 অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া সম্পর্কে সুরক্ষা দেয়। এই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া, একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, এই ধারা 20 আমাদেরকে বলে। আচ্ছা, এখান থেকে আমরা জেনে নেব যে আমাদের মৌলিক অধিকার কটা আছে। না, মৌলিক অধিকার আছে 6টি। কী কী? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু এক্সপ্লয়টেশন, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজন অ্যান্ড রাইট টু কালচারাল অফ অ্যান এডুকেশন, আর রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস। এই যে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এইটাকে ভারতের সংবিধানের আত্মা ও হৃদয় বলেছেন কে? না, B.R. আম্বেদকর। B.R. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? দুটি নিউরন এর সংযোগস্থলকে অবশ্যই সাইন্যাপস বলা হয়। কেন? দুটি নিউরনের সংযোগস্থলকে, যেখানে একটি নিউরনের অ্যাকশন শেষ হয় আর অন্যটি ডেনড্রন শুরু হয়, তাকে সাইন্যাপস বা স্নায়ু স্নিগ্ধি বলা হয়। কেন? আচ্ছা, আমরা জানি এই যে একটা নিউরন, এখানে যে ডেনড্রনগুলো থাকে, আরেকটা নিউরনের এই অ্যাকশন, এই দুটোর সাথে সংযুক্তি থাকে। তো এই মধ্যবর্তী পর্যায়টাকে বলা হচ্ছে সাইন্যাপস। এই মাধ্যমেই রাসায়নিক বা বৈদ্যুতিক পদ্ধতিতে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে স্থানান্তরিত হয়। আচ্ছা, এই স্থানান্তরিত হয় যেটা দিয়ে, সেটা হলো নিউরোট্রান্সমিটার। এখানে কি থাকে না, অ্যাসিটাইল কোলিন নামক একটি নিউরোট্রান্সমিটার থাকে, যেটি এটার ভূমিকা পালন করে ট্রান্সফার করতে, তথ্য আদান প্রদানে। আচ্ছা, এছাড়া নিউরোগ্লিয়া, এটি হলো স্নায়ুতন্ত্রের সহযোগী কোষ বা উদ্দীপনা বহন করে। পরবর্তী প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কার মধ্যে? অবশ্যই আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে। তাহলে 1761 সালে 14ই জানুয়ারি পানিপথের মাঠে মারাঠা সদাশিবরাও ভাউ এর নেতৃত্বাধীন সেনাদলের সাথে আফগান শাসক আহমদ শাহ আবদালি বা দুররানিও আমরা বলে থাকি, এর সাথে যুদ্ধ সংঘটিত হয়। এটি ভারতের ইতিহাসে পানিপথের তৃতীয় যুদ্ধ নামে খ্যাত। আচ্ছা, তাহলে পানিপথ কোথায় অবস্থিত? না, পানিপথ হচ্ছে দিল্লি থেকে আরও উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত, দিল্লি থেকে 90 কিলোমিটার উত্তরে অবস্থিত। আচ্ছা, এটা তো ছিল তৃতীয় যুদ্ধ। তাহলে পানিপথে প্রথম ও দ্বিতীয়, আমরা জানি পানিপথে 3টে যুদ্ধ হয়েছিল। তাহলে প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ কখন হয়? না, প্রথম যুদ্ধ হয় 1526-এ বাবর ও ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি ছিল সুলতানি যুগের শেষ সুলতান, দিল্লির শেষ সুলতান। বাবর যখন ভারতবর্ষে প্রবেশ করে, তখন এই দিল্লিতে তার কর্তৃত্ব প্রকাশের জন্য, দিল্লি জয় করার জন্য, দিল্লির যে সুলতান ছিল ইব্রাহিম লোদি, তাকে পরাস্ত করে এবং তাকে নিধন করে দিয়ে, তারপর বাবর কী হয়, দিল্লি জয় করে। এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে আকবর ও হিমুর মধ্যে।
দুজনেই ছিল মোগল সম্রাট, আকবর এবং বাবর। তো আকবর ও হিমুর মধ্যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 আচ্ছা, আর এই পানিপথ কোথায় অবস্থিত বললাম। আচ্ছা, পানিপথেই কেন বারবার যুদ্ধ হতো, তার কারণটা আমাদেরকে জেনে নিতে হবে। কারণ দিল্লি এমন একটা জায়গা ছিল ভারতবর্ষের, দিল্লিকে ভারতবর্ষের কি বলা হয় না, মুকুট বলা হয়, তখনও বলা হতো। তো আফগানিস্তান থেকে বা পারস্য থেকে, সমস্ত জায়গা থেকে সবাই যখন আসতো ভারত জয়ের উদ্দেশ্যে আসতো, সবাই দিল্লিকে আগে জয় করার চেষ্টা করতো। এবং দিল্লির থেকে উত্তরে যে সমতল ভূমি ছিল একটা ভীষণ, এই সমতল ভূমিটাই ছিল পানিপথ। এই পানিপথেতেই সমতল ভূমি থাকার জন্যে এখানে অনেক সৈন্যদের একটা থাকার এবং যুদ্ধের একটা বিস্তৃত জায়গা ছিল পরিমার্জিত। তার জন্য এখানে যুদ্ধ হতো এবং যুদ্ধে জয়লাভ এবং হার নিশ্চিত করতো দিল্লি কার হবে, এবং দিল্লি যার হবে ভারতবর্ষ তার। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি হয়? গ্লুকোজ থেকে অ্যালকোহল তৈরি হয় আমরা জানি ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, যেটির নাম গাঁজন প্রক্রিয়া। তো এই ফার্মেন্টেশন কিভাবে হয় না, অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেস নামক উৎসেচকের বা সাধারণত ইস্ট থেকে পাওয়া যায় যেটা, এর প্রভাবে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় জৈব রাসায়নিক প্রক্রিয়াতে। একে ফার্মেন্টেশন বলে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে অবাধ শোষণ ও সবাধ শোষণ। এই অবাধ শোষণ কি না, এই ফার্মেন্টেশন হলো এই অবাধ শোষণ প্রক্রিয়া যা কোষের সাইটোপ্লাজমে ঘটে। তাহলে এখান থেকে একটু জেনে নেব যে অবাধ শোষণ আর সবাধ শোষণ কি না। সবাধ শোষণ এর মধ্যে পার্থক্যটা একটু জেনে নিলেই এটা আমাদের মনে থেকে যাবে। সবাধ শোষণ কি হয়, আমাদের উন্নত প্রাণী জগতের হয়, উন্নত প্রাণী জগতের হয় সবাধ শোষণ। এখানে আমাদের অ্যালকোহল উৎপাদিত হয় না। এখানে এই সবাধ শোষণের ক্ষেত্রে আমাদের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এই দুটো জায়গাতেই সবাধ শোষণ ঘটে। কিন্তু অবাধ শোষণের ক্ষেত্রে শুধুমাত্র সাইটোপ্লাজমে এই অবাধ শোষণ ঘটে থাকে। আচ্ছা, আচ্ছা, সবাধ শোষণের আমরা কি হয়, অক্সিজেন দরকার হয় এবং আমরা পাই CO2 প্লাস H2O, মানে জল ও কার্বন ডাইঅক্সাইড পেয়ে থাকি। আচ্ছা, কিন্তু ওই অবাধ শোষণে কী বললাম, অবাধ শোষণে আমরা ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পেয়ে থাকি। আরেকটা জিনিস জানতে হয় যে সবাধ শোষণে আমাদের এক অণু গ্লুকোজ থেকে 36 ATP শক্তি উৎপন্ন হয়। কিন্তু অবাধ শোষণে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু ATP উৎপন্ন হয়। এইগুলো থেকেও কোশ্চেন আসে, তো আমাদের এটা মনে রাখতে হবে। পরবর্তী, 2011 সালে আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল? অবশ্যই কেরালা। কেন না, 2011 সালে আদমশুমারিতে সামগ্রিক সাক্ষরতার হার ছিল কেরালা রাজ্যে 94% এবং মহিলার 92.07। আচ্ছা, এই দুটোই ছিল সর্বোচ্চ। এখানে মনে রাখতে হবে মিজোরামেতেও দ্বিতীয় সর্বোচ্চ হার ছিল মহিলা সাক্ষরতার, আর সর্বনিম্ন সাক্ষরতার হার সবসময় কোথায় ছিল, বিহার রাজ্যে সবচেয়ে কম ছিল, মাত্র 51.50%। আচ্ছা, এই যে আদমশুমারি, এটা শুরু হয়েছিল কখন, একটা বিশাল প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আছে পরীক্ষায়। কখন শুরু হয়েছিল এই যে আদমশুমারি, সেন্সাস কখন শুরু হয়েছিল না, ভারতে যখন লর্ড মেয়র শাসনকালে 1872 প্রথম লর্ড মেয়ো এর উদ্যোগে প্রথম এটা শুরু হয়েছিল, কিন্তু এটা পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি। পরবর্তীকালে লর্ড রিপন কত সালে, 1881 শুরু করে, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে শুরু করে এবং সম্পন্ন হয়।
এছাড়া তারপর থেকে 10 বছর ছাড়া ছাড়া এটা শুরু হতে থাকে এবং চলতে থাকে কন্টিনিউ। আচ্ছা, এটা তো হলো ভারতের। কিন্তু যদি স্বাধীন ভারতের বলে দেয় যদি, তখন কবে হবে জনগণনা শুরু? না, 1948 সালের যে সেন্সাস অ্যাক্ট, সেখান থেকে তার অধীনে 1951-তে আমাদের প্রথম স্বাধীন ভারতের জনগণনা শুরু হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ শীর্ষক গ্রন্থের লেখককে? অবশ্যই সুধা মূর্তি। তো ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালুট অফ লাইফ, বিখ্যাত ভারতীয় লেখিকা সমাজকর্মী ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন সুধা মূর্তির লেখা একটি অত্যন্ত জনপ্রিয় গল্প। এই বইটিতে সাধারণ মানুষের বাস্তব জীবনের বাস্তবসম্মত অভিজ্ঞতা তুলে ধরেছেন। অন্যান্য এনার বইগুলি হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড হিজ গড। আচ্ছা, মহাশ্বেতা। তিনি পদ্মভূষণ পেয়েছেন 2023 সালে। ভারত সরকারের তাকে সমাজমূলক কার্যের জন্য পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। আচ্ছা, 10 রাজার যুদ্ধের কথা উল্লেখ আছে কোথায়? ঋগ্বেদ, অর্থশাস্ত্রে, রামায়ণে, মহাভারতে? সঠিক উত্তর ঋগ্বেদে। ঋগ্বেদের 7ম মণ্ডলে ঐতিহাসিক 10 রাজার যুদ্ধের কাহিনী বর্ণিত আছে। এটি হয়েছিল কোথায়? আদি পুরুষণী নদী, যা রাভি, পুরুষণী যা এখনকার রাভি। তো এই নদীর তীরে ভরত গোষ্ঠী, এটা মনে রাখতে হবে, ভরত গোষ্ঠীর রাজা সুদাস এবং 10টি শক্তিশালী মিত্র উপজাতি রাজা জোটের মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তীকালে এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল? ভরত গোষ্ঠীর রাজা সুদাস এই যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং এই ভরত গোষ্ঠীর জন্য এই রাজা সুদাস বিজয়ের ফলে ভারতের নাম হয় ভারতবর্ষ। এই ভরত গোষ্ঠীর থেকেই আমাদের ভারতবর্ষের নাম এসেছিল। ঋগ্বেদ কি এটি প্রাচীনতম একটা ধর্মগ্রন্থ এবং প্রথম সাহিত্যিক নিদর্শন। এখান থেকে কিছু জিকে মনে রাখতে হবে যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র পাওয়া যায়। এটা কার উদ্দেশ্যে লেখা? না, সাবিত্রী উদ্দেশ্যে লেখা। আচ্ছা, কটা সূক্ত আছে? কিছুদিন আগে WBCS পরীক্ষায় পড়েছিল যে কটা সূক্ত আছে ঋগ্বেদে? না, 1028টি সূক্ত আছে এখানে। আচ্ছা, ঋগ্বেদে আরও কিছু ঋগ্বেদ বা এই বিভিন্ন বেদ উপনিষদে কিছু মহিষী মহিলার নাম পাওয়া যায়। সেগুলো কি কি? না, যেমন আমাদের লোপামুদ্রা, গার্গী, আচ্ছা, মৈত্রেয়ী, তারপরে আমাদের অপালা, ঘোষা, বিশ্বম্ভরা, এগুলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। মেরি কুরি কোন মৌলটি আবিষ্কার করেন? মেরি কুরি আমাদের রেডিয়াম আবিষ্কার করেন, যেটি ছিল ইউরেনিয়ামের একটি মৌল। রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি ও তার স্বামী পিয়ের কুরি। 1998 সালে পিচব্লেন্ড ইউরেনিয়াম আকরিক থেকে অত্যন্ত তেজস্ক্রিয় মৌল রেডিয়াম ও পোলোনিয়াম এই দুটি আবিষ্কার করেন। এই পোলোনিয়ামের নাম দেয় তার যে নেটিভ ল্যান্ড, মাতৃভূমি পোল্যান্ডের নামকরণে তিনি পোলোনিয়াম রেখেছিলেন এবং তেজস্ক্রিয়তা গবেষণার ক্ষেত্রে এটি ছিল একটা যুগান্তকারী ঘটনা। এখান থেকে মনে রাখতে হবে, খুব ভেরি 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 ইম্পর্ট্যান্ট, যে একমাত্র বিজ্ঞানী যিনি পদার্থবিজ্ঞানে এবং রসায়নে উভয় শাখাতেই নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1903 সালে পদার্থবিজ্ঞানে, 1911 সালে রসায়নে। পরপর দুবার তিনি ডাবল নোবেল পুরস্কারে পেয়েছিলেন মেরি কুরি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? 1883, 1784, 1774, 1773? অবশ্যই কোন অপশন হবে? 1773। 1773 সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে নিয়মতান্ত্রিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আনার জন্য রেগুলেটিং অ্যাক্ট নিয়ন্ত্রণ আইন পাস করেন। এটি ছিল ভারতের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রথম সোপান। তো কার আমলে এটা হয়? না, ওয়ারেন হেস্টিংস, বাংলার
যখন গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়, তখন এই দ্বৈত শাসন ব্যবস্থা রেগুলেটিং অ্যাক্ট অনুসারে তিনি কী হন, গভর্নর জেনারেল হয়েছিলেন। গভর্নর থেকে বাংলার প্রথম গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ, এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন আমাদের বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। আচ্ছা, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস, এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন আমাদের ওয়ারেন হেস্টিংস। সুপ্রিম কোর্ট এই উপর ভিত্তি করে 1774 সাল থেকে ফোর্ট উইলিয়ামের ভারতের প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়, এবং এই অ্যাক্ট অনুসারে জাজমেন্ট শুরু হয়। আচ্ছা, সুপ্রিম কোর্ট হয়েছিল তাহলে প্রতিষ্ঠা হয়েছিল কখন? 1774 সালে। তাহলে প্রথম জাজ কে ছিলেন? না, স্যার এলিজা ইম্পে। পরবর্তী প্রশ্ন, কিসের জন্য ভিটামিন সি প্রয়োজন? স্নায়বিক শক্তি, হাড়ের মজবুতি, রোগ প্রতিরোধ, ত্বকের উজ্জ্বলতা। অবশ্যই কি ভিটামিন সি করে? রোগ প্রতিরোধে আমাদের সাহায্য করে। ভিটামিন সি, যার কেমিক্যাল নেম অ্যাসকর্বিক অ্যাসিড, মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এটি শ্বেতকণিকার কার্যকারিতা বাড়ায়, ক্ষত নিরাময়, কোলাজেন নামক প্রোটিন সংশ্লেষের সাহায্য করে মাড়িকে সুস্থ রাখে। এই মাড়িকে সুস্থ রাখার জন্য এটি কাজ করে। এবং ভিটামিন সি যদি অল্প পরিমাণে থাকে বা এর অভাব দেখা যায়, এর অভাবের জন্য মাড়িতে আমাদের এক ধরনের রোগ হয়, যার নাম হয় স্কারভি। মাড়ি থেকে রক্ত পড়ে, তাই ভিটামিন সি থেকে অভাবে স্কারভি রোগ হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এর উৎস কি? আমলকি, লেবু, পেয়ারা, যে সমস্ত টক জাতীয় যে সেগুলো আমাদের বিশেষভাবে ভিটামিন সি এর মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, করম নাচ কোন রাজ্যের লোকনৃত্য? করম নাচ পশ্চিমবঙ্গের লোকনৃত্য হলো করম নাচ। আচ্ছা, করম নাচ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহারের আদিবাসী কুর্মী সম্প্রদায়ের অতি প্রাচীন লোকনৃত্য। ভাদ্র মাসে একাদশ তিথিতে আমাদের যে করম পূজা হয়, দিন ভালো ফসল ও উর্বরতার কামনায় আমাদের চাষিরা এবং যুবক যুবতীরা করম গাছের শাখা স্থাপন করে এই দলগত নৃত্য পরিবেশনা করেন। সাঁওতাল, মনে রাখার বিষয় হলো যে সাঁওতাল, মুন্ডা, ওরাও কুর্মী সম্প্রদায়ের মানুষেরা মূলত এই উৎসবের অঙ্গ হিসাবে নাচটি পরিবেশন করে। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে আরও কিছু লোকনৃত্য যেগুলো মনে রাখা দরকার, যেমন রাইবেশে, পালা, ভাওয়াইয়া, ঝুমুর, ভাদু, বাউল, কালী নাচ, গম্ভীরা ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদীটি বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? বিন্ধ্য পর্বত যদি আমরা ভারতের মানচিত্র দেখি, তাহলে দেখতে পাবো যে পর্বতমালা কি? এখানে হিমালয়, কারাকোরাম, আরাবল্লী, পশ্চিমঘাট, পূর্বঘাট, নীলগিরি, এখানে বিন্ধ্য পর্বত, এবং এখানে সাতপুরা। তো এই বিন্ধ্য পর্বতকে ভারতবর্ষের উত্তর এবং দক্ষিণ ভাগকে পৃথক করে এই বিন্ধ্য পর্বত। তো এই বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কে? না, বেতোয়া নদী বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। বেতোয়া নদী মধ্যপ্রদেশের রায়সেন জেলায় অবস্থিত বিন্ধ্য পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর অভিমুখে প্রবাহিত হয়ে এটি উত্তরপ্রদেশে হামিরপুরের কাছে প্রধান নদী যমুনার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, এখানে মনে রাখার বিষয় কি, গোদাবরী নদী তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে? না, ত্রম্বকেশ্বর পাহাড় থেকে কৃষ্ণা নদী মহাবলেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। গোদাবরী নদী ত্রম্বকেশ্বর থেকে, আর কৃষ্ণা নদী মহাবলেশ্বর থেকে। আচ্ছা, যমুনার একটি উপনদী হলো কি? বেতোয়া। আচ্ছা, এছাড়াও চম্বল, কেন এগুলো বিন্ধ্য পর্বত সংলগ্ন অঞ্চল থেকে উৎপন্ন হয়ে যমুনা নদীতে পড়েছে। আচ্ছা, তো আরেকবার জেনে নিই যে এই গোদাবরী নদীটা তাহলে কোথা থেকে হলো? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বকেশ্বর এর ব্রহ্মগিরি পর্বত থেকে আমাদের গোদাবরী নদীটি।
এই নদীটিকে দক্ষিণী গঙ্গা বলা হয় এবং দক্ষিণ ভারতের সবচেয়ে বৃহত্তম নদী, তাই একে দক্ষিণী গঙ্গা বলা হয়। আচ্ছা, কৃষ্ণা নদী কোথায়? না সাতারা জেলার মহাবালেশ্বর থেকে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে কৃষ্ণ নদীর উৎপত্তি। কাবেরী নদী ব্রহ্মগিরি পর্বতের তাল তালকাবেরী, এখান থেকে ব্রহ্মগিরি পর্বতের তালাকাবেরী থেকে আমাদের উৎপত্তি লাভ করেছে কাবেরী নদী। পরবর্তী, হোয়াই অ্যাম অ্যান অ্যাথেইস্ট বইটি কার লেখা? ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুভাষচন্দ্র বোস, শ্যামজিৎ কৃষ্ণ বর্মা। কার লেখা? না ভগৎ সিং। তিনি যখন লাহোর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন তখন এই বইটি লিখেছিলেন। এখানে এই বইটির অর্থ হলো, বাংলা অর্থ হলো আমি কেন নাস্তিক। এই যে বইটি বিখ্যাত বিপ্লবী ভগৎ সিং 1930 সালে লাহোর সেন্ট্রাল জেলে বন্দি থাকাকালীন লিখেছিলেন, তার যুক্তিবাদ ও সমাজতান্ত্রিক আদর্শর এক অন্যান্য ঐতিহাসিক দলিল এই বইটি। মনে রাখার বিষয় হলো তার ফাঁসির পর 1931 সালে 27শে ডিসেম্বর লাহোরের দি পিপল পত্রিকায় এইটি প্রকাশিত হয় প্রথমবার। আচ্ছা, ফাঁসি হয়েছিল কখন? 23শে মার্চ 1931 সালে রাজগুরু সুখদেবের সাথে তাকে ফাঁসি দেওয়া হয়। এই তিনজনকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, এদের ফাঁসি দেওয়ার কারণটা কী ছিল? না 1928-এ জেমস সন্ডার্সকে হত্যা করা। তারা হত্যা করতে গিয়েছিল জেমস স্কটকে, কিন্তু ভুলবশত হত্যা করে ফেলে জেমস সন্ডারকে 1928-এ। আচ্ছা, জেমস স্কটকে হত্যা করার কারণ কী ছিল? না জেমস স্কট লালা লাজপত রায়কে ওর উপরে লাঠিচার্জ করেন। এর প্রতিবাদ হিসাবে তারা জেমস স্কটকে হত্যা করতে গিয়ে ভুলবশত জেমস সন্ডার্সকে হত্যা করে ফেলে। এছাড়া 1929 সালে জালিয়ানওয়ালা আমাদের যে ট্রেড ডিসপিউট বিলের জন্য এই সিএলএ, সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ করে। এর ফলে ইংরেজরা কী করে? লাহোর ষড়যন্ত্র মামলার অধীনে এদের তিনজনকে বিপ্লবীদেরকে ফাঁসি দেয়। পরবর্তী প্রশ্ন, কোথায় প্রথম মহাবিদ্রোহ সূচনা হয়? মহাবিদ্রোহ কোথায় প্রথম সূচনা হয়? অবশ্যই ব্যারাকপুরে। কে সূচনা করেন? মঙ্গল পাণ্ডে। এবং এই মহাবিদ্রোহের প্রথম শহীদও তিনি মঙ্গল পাণ্ডে। 1857 সালে 29শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সেনাবাহিনীর সিপাহী আমাদের মঙ্গল পাণ্ডে চর্বিযুক্ত কার্তুজ ব্যবহারের অস্বীকৃতি জানিয়ে ইংরেজ অফিসারদের উপর গুলিবর্ষণ করে প্রথম বিদ্রোহের সূচনা করেছিলেন। এই কারণে ব্যারাকপুরে বিদ্রোহের আদি সূচনাস্থল বলে মনে করা হয়। এরপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় পুরো ভারতবর্ষে এটি ছড়িয়ে পড়ে। মনে রাখার বিষয় হলো 10ই মে 1857 সালে মিরাট সেনানিবাসে সুসংগঠিত মহাবিদ্রোহের আনুষ্ঠানিক প্রকাশ হয়েছিল এবং মঙ্গল পাণ্ডেকে 8ই এপ্রিল 1857-তে ব্যারাকপুর সেনানিবাসে ফাঁসি দেওয়া হয়। তাই মঙ্গল পাণ্ডে হলো ভারতবর্ষের প্রথম শহীদ, বিপ্লবী শহীদ। আচ্ছা, এই যে 1857 সালের মহাবিদ্রোহ, এর কারণ কী ছিল? এর কারণ যদি আমরা কিছু মনে রাখতে চাই তাহলে মনে রাখতে হবে প্রধান কারণ ছিল আমাদের এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেলে আমাদের চর্বিযুক্ত গরু এবং শূকরের চর্বিযুক্ত কার্তুজ ব্যবহার করা হতো, যেটি হিন্দু এবং মুসলিম ধর্মাবলীর সিপাহীদের কাছে অস্বীকৃত ছিল, যার ফলে তারা বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া আরও কিছু কিছু কারণ ছিল, যেগুলো তার মধ্যে বৈষম্য বেতন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। তারা সমবেতনে কাজ করতো, কিন্তু ইংরেজদেরকে বেশি সুযোগ সুবিধা এবং বেশি বেতন দেওয়া হতো, কিন্তু ভারতীয়দেরকে তার থেকে অনেক কম সুবিধা এবং বেতন দেওয়া হতো। তাছাড়া প্রত্যেকটা ভারতীয়দেরকে সমুদ্রযাত্রা আইনের অংশ করা হতো, যে প্রত্যেকটি ভারতীয় সেনাকে একবার সমুদ্র যাত্রাতে যেতে হবে এবং এই সমুদ্রযাত্রায় গিয়ে প্রচুর ভারতীয় সেনারা মারা পড়তেন, শহীদ হতেন। তো তার জন্য
কিন্তু এইটি কোনো ইংরেজ সিপাহীকে বা ইংরেজ যারা অফিসার থাকতো, সৈন্য থাকতো, তাদেরকে যেতে হতো না। তো এই ধরনের বৈষম্যর কারণে একটা বিশেষভাবে বিদ্রোহ জেগে ওঠে। এছাড়া সত্যবিলোপ নীতির সাহায্যে কুশাসনে অযোধ্যাকে গ্রাস করা, এছাড়া এই সমস্ত জিনিসগুলোর জন্য সিপাহী বিদ্রোহের সূচনা হয় এবং পুরো ভারতবর্ষ ছড়িয়ে পড়ে। পরবর্তী, ব্রজগিরি বৌদ্ধ বিহারটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। কোথায়? উড়িষ্যাতে অবস্থিত ব্রজগিরি বৌদ্ধ বিহারটি। উড়িষ্যা রাজ্যে অবস্থিত বৌদ্ধ সংস্কৃতির প্রসারে ও ব্রজযান বৌদ্ধ ধর্মের সাধনায় উড়িষ্যার পর্বতঘেরা প্রাচীন এই স্থানটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং পুণ্যভূমি হিসাবে স্বীকৃত। এখানে মনে রাখার বিষয় হলো ডায়মন্ড ট্রায়াঙ্গেল। উড়িষ্যার রত্নগিরি, ললিতগিরি, উদয়গিরি একত্রে প্রাচীন ভারতের ডায়মন্ড ট্রায়াঙ্গেল বা বোধত্রয়ী নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমরা যখন পুরী বেড়াতে যাই, ওখান থেকে বেড়াতে চাই, এই যে উদয়গিরি, রত্নগিরি, পরপর দুটো পাহাড়ের কাছে পুরো পাহাড় আছে, অনেক লম্বা সিঁড়ি, এবং ওখানে উঠলে দেখা যাবে উপরে মন্দিরও আছে, এবং ছোটো 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 পাথরের কোটর আছে, ছোটো ছোটো, যেখানে শুধুমাত্র সন্ন্যাসীরাই বসে সাধনা করতে পারে। পুরী বেড়াতে গেলে এই উদয়গিরি, রত্নগিরিতে সবাই ওখানে নিয়ে যায় ট্যুরিস্টরা, বা যারা ট্যুর গাইডরা আছে তারা ওখানে নিয়ে যায়। পরপর দুটো পাহাড় আছে, এরকম মাঝে রাস্তা আছে, তো এখানে গেলে দেখা যায়। তো এখানে উড়িষ্যার ধৌলি স্তূপ আরেকটি জগৎ বিখ্যাত ঐতিহাসিক বৌদ্ধ স্থাপত্যস্থল। পরবর্তী প্রশ্ন, ভারতের রেল বাজেট এটি কিসের অংশ? রাজ্য বাজেটের অংশ, কেন্দ্রীয় বাজেটের অংশ? কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের অংশ কোনোটি নয়। না, এটি সঠিক উত্তর হলো কেন্দ্রীয় বাজেটের অংশ। দীর্ঘ 92 বছরের প্রথা ভেঙে 2017 সালে 1 ফেব্রুয়ারি ভারতের রেল বাজেটকে সাধারণ কেন্দ্রীয় বাজেটের সাথে যুক্ত করা হয়। নীতি আয়োগের সদস্য বিবেক দেবরায় এর নেতৃত্বাধীন কমিটির সুপারিশে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আচ্ছা, মনে রাখার বিষয়, একওয়ার্থ কমিটি 1924 সালে একওয়ার্থ কমিটির সুপারিশে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে প্রথম পৃথক করা হয়েছিল। শেষ রেল বাজেট পেশ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু 2016 সালে। কে ভারতে প্রথম পর্তুগিজ শাসন করেছিলেন, বা পর্তুগিজ শাসন করতে প্রথম কে ছিলেন? আমরা এখানে বলে থাকি যে ভাস্কো দা গামা প্রথম শাসনকর্তা ছিলেন, যেহেতু তিনি প্রথম পর্তুগিজরাই ভারতে প্রথম এসেছিলেন, এবং পর্তুগিজদের মধ্যে প্রথম এই যে ভারতে আসার পথ, সেটা প্রথম খুঁজে ডিসকভার করেছিলেন আমাদের ভাস্কো দা গামা। তো কিন্তু ভাস্কো দা গামা আমাদের পর্যটক হিসাবে এসেছিলেন, তিনি কিন্তু শাসনকর্তা হিসেবে আসেনি। তো তার জন্য ফ্রান্সিসকো ডি আলমেইডা এটি হলো প্রথম পর্তুগিজ শাসনকর্তা। 1505 সালে ফ্রান্সিসকো ডি আলমেইডা ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় বা গভর্নর হিসেবে নিযুক্ত হয়ে আসেন, এবং ভারতে মহাসাগরে পর্তুগিজদের একচ্ছত্র নৌ আধিপত্য বজায় রাখার উদ্দেশ্যে তিনি ব্লু ওয়াটার পলিসি, বিশাল ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে ব্লু ওয়াটার পলিসিকে প্রবর্তন করেছিলেন এই ফ্রান্সিসকো ডি আলমেইডা। আচ্ছা, তার পরবর্তী যে যিনি শাসনকর্তা তিনি ছিলেন আলবুকার্ক। ইনিও খুব কী করেছিলেন, ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ পর্তুগিজ শাসনকে মজবুত করেছিলেন এই আলবুকার্ক, তাই তাকে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। 1510 সালে গোয়া দখল করেন। আচ্ছা, ভাস্কো দা গামা কি 1498 সালে কালিকট বন্দরে এসে পৌঁছান, এবং তিনি প্রথম ডিসকভার করেন ভারত আসার রাস্তা। এর ফলে ইউরোপীয়দের ভারত, এই আফ্রিকা, কেপ অফ গুড হোপ বা উত্তম আশা অন্তরীপকে ছেড়ে বেরিয়েছে যে ভারতবর্ষের রাস্তা সবাই জানতে পারে, এবং ইউরোপীয়রা আস্তে আস্তে আগমন ঘটে ইউরোপীয়দের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার হলেন কে? কপিল দেব, রবিচন্দ্র অশ্বিন, মুথাইয়া মুরলীধরন, শেন ওয়ার্ন। না, প্রথম সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার হলেন মুথাইয়া মুরলীধরন।
শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার ছিলেন ইনি। অফ স্পিনার মুথাই মুরলীধরন টেস্ট ক্রিকেটের সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার। তিনি মোট 800টি টেস্ট উইকেট নিজের ঝুলিতে রেখেছেন। আচ্ছা, পরবর্তী যে দ্বিতীয় স্থানে আছে সেন অস্ট্রেলিয়ার স্পিন বোলার শেন ওয়ার্ন। আচ্ছা, এবং অনিল কুম্বলে তিনি তৃতীয়তম। ভারতের হয়ে শীর্ষে আছেন অনিল কুম্বলে। তিনি মোট 619টি উইকেট নিয়েছেন। পরবর্তী প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? কোন দেশকে বলা হয়? আমরা সবাই জানি উত্তর নরওয়ে। আচ্ছা, সুমেরু বৃত্তে ভৌগোলিক অবস্থানের কারণে ইউরোপের নরওয়েতে মে থেকে জুলাই মাস পর্যন্ত রাতের বেলাতেও সূর্য দিগন্তের নিচে সম্পূর্ণ অস্ত যায় না। এই বিস্ময়কর মহাজাগতিক ঘটনার কারণে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। আচ্ছা, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? না, উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। হ্যামারফেস্ট হলো নরওয়ের হ্যামারফেস্ট শহরে রাতের বেলাতে 40 মিনিট ধরে সূর্য উজ্জ্বলভাবে দৃশ্যমান থাকে। প্রশ্ন, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? ফ্লাড অফ ফায়ার বইটি লেখা অমিতাভ ঘোষের। এই বইটি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জয়ী উপন্যাস অমিতাভ ঘোষের ঐতিহাসিক আইভিস ট্রায়োলজির শেষ সিকুয়েলের উপন্যাস। এটি 2015 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম আফিম যুদ্ধের পটভূমিতে রচিত। তো এই ট্রায়োলজি বুকস ব্যাপারটা কি, আইভিস ট্রায়োলজি অপর দুটি বিখ্যাত বই হলো সি অফ পপিস অ্যান্ড রিভার অফ স্মোক 2011 সালে। তো ট্রায়োলজি হলো কারণ 3টি উপন্যাসকে নিয়ে তৈরি হয় ট্রায়োলজি, এবং এই 3টি উপন্যাস ছিল একটা সিকোয়েন্স। তো এই 3টে কী না, সি অফ পপিস, রিভার অফ স্মোক অ্যান্ড ফ্লাড অফ ফায়ার, এই 3টে নিয়ে আইভিস ট্রায়োলজি উপন্যাস গঠিত হয়। তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। যা অমিতাভ ঘোষ ভারতের প্রথম ইংরাজি ভাষার ঔপন্যাসিক হিসাবে 2018 সালে 54তম জ্ঞানপীঠ পুরস্কার ভূষিত হন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, সমাপ্ত। এরকম ভিডিও পাওয়ার জন্য, এই প্র্যাকটিস সেট আমাদের সাথে থাকার জন্য, প্রতিদিন প্র্যাকটিস করার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওগুলিতে। ধন্যবাদ।